আমি আজকে যার কথা বলছি তিনি একজন ডিপ্লোম্যাট এবং তিনি একজন লেখকও। মরক্কোয় বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। হারুন রশিদ, তাকে এই ইউনূসের সরকার বা ইউনূস নেতৃত্বাধীন অ্যাডমিনিস্ট্রেশন তাকে সরিয়ে দিয়েছে। এই যে যার ছবি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক, তিনি একজন বাংলাদেশি কূটনীতিক এবং একজন লেখকও। সোশ্যাল মিডিয়ায় তিনি তার পেজে একের পর এক লেখা উল্লেখ করছেন এবং রন্ধ্রে রন্ধ্রে সেই লেখায় তিনি ব্যাখ্যা করছেন যে মোহাম্মদ ইউনূস তিনি কি দুর্নীতি করেছেন এবং শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তার যে প্লট, সেই প্লট তিনি আগেই রচনা করেছেন। ব্যাপারটা এরকম নয় যে এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনার পতন হয়েছে, তারপর দেশোদ্ধার করতে মোহাম্মদ ইউনূসকে বিদেশ থেকে ডেকে আনা হয়েছে, এরকম নয়। এই প্ল্যানিং, এই প্লটিং দীর্ঘদিনের। আমি এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সরাসরি চলে যাব বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শহীদুল হাসান খোকনের কাছে। শহীদুল ভাই, আপনাকে স্বাগত আরও একবার আজ তাক বাংলায়। শহীদুল ভাই, আমরা ক্রমাগত বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং এর নেপথ্যে যে ষড়যন্ত্রের বীজ বপন করা হয়েছে শেখ হাসিনাকে হটাতে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং এই মুহূর্তে সার্বিক যে চিত্র, সেই চিত্রটা দেখার চেষ্টা করছি। বলা যেতে পারে বাংলাদেশি আওয়ামের কাছে আমরা আয়না ধরার চেষ্টা করছি, আপনারা দেখুন পরিস্থিতি কি। শহীদুল ভাই, এই যে কূটনীতিক যার কথা আমি বললাম, হারুন আল রশিদ, তিনি তার লেখায় ফেসবুক পোস্টে তিনি একাধিক অভিযোগ করেছেন এবং বলা যেতে পারে প্রত্যেকটা ছত্রে ছত্রে তিনি উল্লেখ করেছেন যে এই মোহাম্মদ ইউনূস তিনি কিভাবে পুরো প্ল্যানিং করেছিলেন, কিভাবে এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য প্লট করেছিলেন। আপনার কাছে প্রাথমিক এর ব্যাখ্যা প্রথমে জানতে চাইব, কিভাবে আপনি ব্যাখ্যা করেন এই বিশিষ্ট ব্যক্তির বক্তব্যকে? ধন্যবাদ স্বপন। বাংলাদেশের যে জুলাই আগস্ট ষড়যন্ত্রটি হয়েছে সেটি প্রতিদিনই প্রকাশ পাচ্ছে যে আসলে জুলাই আগস্ট বাংলাদেশে কি ধরনের ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত ছিল, কিভাবে জড়িত ছিল, তারই ধারাবাহিকতায় মানে বিভিন্ন লোকজন বিভিন্ন সময় সেই ষড়যন্ত্র ফাঁস করছে। কখনো আমেরিকান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প স্বয়ং, কখনো সেখানকার সাংবাদিক, কখনো হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা, কখনো কি বলে যে ইউএন এর কর্মকর্তারা বাংলাদেশের এই ষড়যন্ত্র নিয়ে তাদের বক্তব্য পেশ করছেন। তারই ধারাবাহিকতায় এবার প্রথম বাংলাদেশের একজন কূটনীতিক, যিনি মরক্কোতে, আপনি যেমনটি বলছিলেন যে মরক্কোর দূতাবাসে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, হারুন উর রশিদ, যিনি বাংলাদেশের একজন পতিতযশা কূটনৈতিক এবং শুধু মরক্কোতে উনি দায়িত্ব পালন করেছেন তা নয়, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিভিন্ন সেক্টরে উনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এবং কূটনৈতিক হিসাবে উনি যতটা পরিচিত তার চেয়ে কোনো অংশে কম নয় উনার লেখালেখি এবং লেখালেখি এবং ওনার যে ক্রিয়েটিভিটি ওয়ার্ক, এই কাজগুলোতে উনি ব্যাপকভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। তো উনি গতকাল একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে ইউনূস সরকারের পক্ষ ত্যাগ করেছেন। মানে উনি তো ইউনূস সরকারের একটা পার্ট, যেহেতু একটি দেশের উনি ইউনূস সরকারের দূত ছিলেন, সুতরাং আমরা এটা বলতে পারি যে উনি ইউনূস সরকারের পক্ষ মানে ত্যাগ করেছেন এবং পক্ষ ত্যাগ করার কারণ হিসেবে উনি কিন্তু প্রথম উল্লেখ করেছেন যে বাংলাদেশে জুলাই আগস্ট যে ঘটনাটি ঘটেছে সেটি একটি সন্ত্রাসী হামলা এবং যে হামলাটির মাধ্যমে বাংলাদেশের একটি বৈধ সরকারকে, এটি আমি আবারও রিপিট করছি যে বাংলাদেশের একটি বৈধ সরকারকে উৎখাত করা হয়েছে। আমি একবার শহীদুল ভাই আপনাকে একটু বিরত করি, আপনি যে কথাটা বললেন যে ফেসবুক পোস্ট করেছেন, একবার এই ফেসবুক পোস্টটা একবার দেখাই এই ভদ্রলোকের, হারুন আল রশিদের। দেখুন, তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের জনতার জন্য তিনি একটা আবেদন করছেন এবং বলছেন বাংলাদেশের জন্য এবং আমার নিজের জন্য একটি আবেদন। বিষয় কি? বিষয় হচ্ছে ইউনূসের অধীনে বাংলাদেশের অরাজকতার দিকে যাত্রা। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাগুলোকে ফেলে দেওয়ার মতো নয়। এবং তিনি বলছেন বিশ্বের নীরবতা বেদনাদায়ক, খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই রকম পরিস্থিতি, অচলাবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা বা রাষ্ট্রনেতারা তারা কিন্তু চুপ হয়ে রয়েছেন মানবতার বিবেকের কাছে। তিনি বলছেন যে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্বরতার মুখে বাংলাদেশ কাতর।
লক্ষ লক্ষ মানুষ একটি অসম্ভব পছন্দের সম্মুখে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যারা সেকুলারিজমে বিশ্বাস করেন, যারা শান্তি শৃঙ্খলায় বিশ্বাস করেন, যারা স্থিতাবস্থায় বিশ্বাস করেন, তাদের কাছে আর কোনো চয়েস নেই। তাদের কাছে ইউনূস যেরকমভাবে তাদেরকে চালিত করবেন, তাদেরকে সেই অভিমুখেই এগোতে হবে। তিনি বলছেন মৃত্যু, নির্বাসন অথবা উগ্র চরমপন্থার কাছে আত্মসমর্পণ। তার লেখাতেই ইংরেজিতে তিনি এই পোস্টটি করেছেন, তার বাংলা তর্জমা করে এই ব্যাখ্যাটা দাঁড়ায়। এবং তিনি বলছেন যে মানে সেখানে এই মুহূর্তে আর কোনো কিন্তু মানে অবস্থা কিছু বিশেষ নেই, যা রয়েছে এটাই হচ্ছে মানুষের ভবিতব্য, এটাই মানুষকে বেছে নিতে হবে। আমি আবারও শাহিদুল ভাইয়ের কাছে আসবো। শাহিদুল ভাই, আমি যেরকম বললাম যে তার প্রত্যেকটি লেখা ছত্রে ছত্রে তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, তার একটা নমুনা আমি দিলাম। অ্যাকচুয়ালি আমি সেই আলোচনাটাই করছিলাম যে বাংলাদেশের সেই ধারাবাহিকতায় হারুনুর রশিদ যে বক্তব্যটি রেখেছেন, যে বাংলাদেশে এখন যা চলছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে যা শুরু হয়েছে সেটি উগ্রপন্থার একদম সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশকে ফিরে আসার জন্য, বাংলাদেশকে তার প্রকৃত পথে, তার আদর্শিক পথে ফিরে আসার জন্য দেশবাসীর কাছে যেমন তিনি আহ্বান জানিয়েছেন, তেমন বহির্বিশ্বের আজকের বাংলাদেশের এই জঙ্গিবাদের উত্থান, এই সন্ত্রাসবাদের উত্থান নিয়ে বহির্বিশ্বের নীরবতাকেই উনি ইঙ্গিত করেছেন যে বাংলাদেশের জন্য উনি অবাক বা বাংলাদেশ। শহীদুল ভাই, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলবেন বলবেন, কন্টিনিউ করুন। তো বাংলাদেশের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কূটনৈতিক সরাসরি কথা বলেছেন। আমি এখানে একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে আজকে এরকম লাখো লাখো হারুনুর রশিদ রয়েছেন যারা এই সরকারের সঙ্গে কাজ করছে, মানে প্রাতিষ্ঠানিকভাবে তাদের সংযুক্ততা আছে, কিন্তু তারা মনে প্রাণে এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বসে আছে, কিন্তু হারুনুর রশিদের মধ্যে সাহস দেখাতে পারছেন না। কারণ বাংলাদেশে এখন মব সন্ত্রাস চলছে, তাদের চাকরি বাকরির নিশ্চয়তা নেই, ইভেন গ্রেপ্তার, হত্যাকাণ্ড তো ধারাবাহিক ঘটনা। এই পরিস্থিতি দাঁড়িয়ে তারা কথা বলতে পারছে না। আমি এখানে একটি ইনফরমেশন দিই, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং সিভিল প্রশাসন, মানে যেটাকে আমরা বিসিএস বলি আর কি, আমাদের আমলা যেটা, এই বিভিন্ন সেক্টরের কয়েক হাজার নয় কয়েক লক্ষ কর্মকর্তা, যারা সরকারের শীর্ষ কর্মকর্তা, তারা কিন্তু এই মুহূর্তে অজ্ঞাতবাসে রয়েছেন। অর্থাৎ হারুনুর রশিদ অজ্ঞাতবাস থেকে কথা বলেছেন, কিন্তু তারা এখন পর্যন্ত কথা বলেনি, কিন্তু তারা এই সরকারের সঙ্গে কাজ করছেন না। এরকম অনেক পুলিশ কর্মকর্তা, অনেক সেনাবাহিনীর অফিসার, অনেক সিভিল সার্ভিসের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যারা এখন বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলাদেশের বাইরে অবস্থান নিয়ে এই সরকারের থেকে দূরে আছে, কিন্তু তাদের একই ধরনের হারুনুর রশিদের মতোই ক্ষোভ যে একটা পরিবর্তন বা একটা অবস্থান তৈরি করতে হবে এই সরকারের বিরুদ্ধে। কারণ এই সরকার যে পরিস্থিতি তৈরি করেছে, যে অবস্থা তৈরি করেছে, সেই অবস্থায় এই দেশটি কোনোভাবেই ভালো দিকে যাচ্ছে না বা ভালো পরিস্থিতির মধ্যে নেই।